নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আপনাদের সঙ্গে আজকে রয়েছি আমি ঋতু। শুরু করছি হ্যালো ডাক্তার বাবু। আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অমৃতা চৌধুরী, যিনি ফার্টিলিটি এবং আইভিএফ কনসালটেন্ট। এবং আজকের বিষয়টা হলো বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব নিয়ে আজকালকার দিনে কিন্তু মহিলা পুরুষ সকলের মধ্যেই বিভিন্ন প্রশ্ন জমা হচ্ছে। আর এই বন্ধ্যাত্ব উঠে আসলে বিভিন্ন প্রসেসের কথা মাথায় আসছে এবং সেখান থেকে আইভিএফ এবং টেস্ট টিউব বেবি, এইগুলো কখন আমরা এই পদক্ষেপগুলো নেব বা এই যে বিভিন্ন প্রশ্ন সেগুলি থেকেই যাচ্ছে। আর এই প্রশ্নের উত্তর বা এই প্রসেসগুলি সম্পর্কে একটু বিশ্লেষণ করার জন্যই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর চৌধুরী। আপনাকে স্বাগত হাই নিউজে। আজকের আমাদের যে টপিক বন্ধ্যাত্ব, সেই বন্ধ্যাত্বের আসল কারণটা কি প্রথমে জানতে চাইবো। বন্ধ্যাত্ব আমাদের সমাজে প্রথমেই মেনে নেওয়া হয় মহিলাদের কারণে হওয়া হচ্ছে, সেটা সব সময় ঠিক নয়। অনেক সময় নারী পুরুষ দুজনের উভয়েরই প্রবলেম থাকতে পারে, কখনো স্বামীর প্রবলেম, কখনো স্ত্রীর প্রবলেম, অনেক সময় আবার কোনো কারণও খুঁজে পাওয়া যায় না, যেটাকে আমরা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলি। একেবারে হ্যাঁ। এরপরে যখন আপনি বলছেন যে পুরুষ মহিলা নির্বিশেষেই বন্ধ্যাত্বের কারণ হতে পারে, সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কি কি প্রবলেম দেখা দিতে পারে বা মহিলাদের ক্ষেত্রে কি কি প্রবলেম দেখা দিতে পারে? আচ্ছা, পুরুষদের টেস্ট করা অনেক সোজা। তাদের শুক্রাণু যখন আমরা পরীক্ষা করছি দেখা যাচ্ছে যে কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে বা নড়াচড়ার ক্ষমতা কম, হ্যাঁ, পরিমাণ কম। সেগুলো খানিকটা পুরুষ স্ত্রী উভয়েরই জীবনযাপন, রেগুলার লাইফস্টাইল এতই এখন আমাদের সেডেন্টারি যাকে বলে, নড়াচড়া কম হয়, এক জায়গায় বসে কাজ, এবং খাওয়া দাওয়ার একটা বিশাল এফেক্ট পড়ে, এবং রেগুলার যারা স্মোকিং করে ইত্যাদি, সেইগুলো খুবই এখন এফেক্ট করছে। আগে হয়তো ধরা পড়তো না, এখন লোকে পরীক্ষা করাচ্ছে, আমাদের কাছে এসে ধরা পড়ছে। মহিলাদের জীবনযাপন লাইফস্টাইল যেরকম, কারণ সেটা মহিলাদের ক্ষেত্রে আরো বেশি এফেক্ট করছে। ফিমেল হরমোন যেগুলো, সেগুলো ঠিকঠাক কাজ করছে না। মহিলারা দেরি করে প্রেগনেন্সি নিতে চাইছেন, সেক্ষেত্রে প্রকৃতির নিয়মে পিছিয়ে যাচ্ছে। তারপরে আপনার ডিম্বাণু তৈরির ক্ষমতা কমে যাচ্ছে, জরায়ুতে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, যেগুলো রেগুলার এক্সারসাইজ ইত্যাদি না করলে আরো বেশি করে দেখা দেয়। হ্যাঁ। আচ্ছা, আপনি বলছেন অনিয়মিত জীবনযাপনটা একটা মূল ইস্যু হতে পারে বন্ধ্যাত্বের জন্য। সেক্ষেত্রে ঠিক কোন বয়স থেকে এইগুলোর দিকে একটু নজর রাখা উচিত বলে আপনার মনে হয়? আমরা একদম ছোটবেলার থেকে দেখি পলিসিস্টিক ওভারি আপনি ঘরে ঘরে এখন শুনতে পাবেন। ছোট বয়সে 14-15 বছর বয়সে মাসিক শুরু হলো কি হলো না, পিছিয়ে যাচ্ছে, ধরা পড়ছে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি পুরোপুরি একটা লাইফস্টাইল ডিজিজ আমরা যাকে বলি। সেটা হচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া, অতিরিক্ত এখন ময়দার জিনিস খাওয়া, ভাজাভুজি খাওয়া, জাঙ্ক ফুড যেটা আমরা বলি, এত বেড়ে গেছে। এবং তার সাথে কোনো রকম চলাফেরা, দৌড়ানো, খেলাধুলা তো ছেড়েই দিন, সারাদিন স্কুল করছে, টিভি দেখছে, মোবাইল দেখছে, এবং এই এত ছোট বয়স থেকে সব বয়স একদম শেষ অবধি আমরা একেবারে। আমাদের সঙ্গে একজন টেলিফোন লাইনে রয়েছেন, একবার কথা বলবো। হ্যালো, নমস্কার। কোনোভাবে যোগাযোগটা বিচ্ছিন্ন হচ্ছে। আমরা যেদিকে নজর রেখেছিলাম যে এই বন্ধ্যাত্বের মূল কারণগুলি নিয়মিত জীবনযাপন আপনার মতে, সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে ঠিক কখন যাওয়া উচিত বলে মনে হয়? হ্যাঁ, আপনারা যদি নিয়মিত চেষ্টা করছেন, বাচ্চার জন্য মেলামেশা করছেন 1 বছরের ওপর, আপনার বয়স যাই হোক, বন্ধ্যাত্ব চিকিৎসক বা বিশেষজ্ঞর কাছে আপনাকে যোগাযোগ করতেই হবে। বা আপনার বয়স একটু বেশি বলতে যদি দুজনেরই 35 বছরের ওপর বয়স হয়, সেক্ষেত্রে 6 মাসের মধ্যেই যদি বাচ্চা না আসে তখনই যোগাযোগ করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে যদি যাদের মাসিক নিয়মিত হচ্ছে না, অনিয়মিত হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে মাসিকের সময়, সেক্ষেত্রে কিন্তু আগেই যোগাযোগ করতে হবে। একদম। আর আপনি যেটা বলছিলেন পিসিওডি বা পিসিওএস, এই বিষয়টা তো এখন বিভিন্ন ঘরে ঘরে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কখন শুরু করা উচিত বা এর সিমটম গুলো কি হতে পারে? সিমটম মেন হচ্ছে পিরিয়ড পিছিয়ে যাওয়া, এবং টাইমে হচ্ছে না। প্রথমে হয়তো 5 দিন পেছালো, 10 দিন পেছালো, তারপরে 1 মাস পেছালো। প্রথমে লোকে অতটা গা করে না, যখন আসছে হয়তো 2-3 মাস করে পিছিয়ে যাচ্ছে, তখন আসছে, কম বয়সের মহিলা হোক, একটু বেশি বয়সেরই হোক, তখন জিনিসটা অনেকটা হাতের বাইরে চলে যায়। তখন শুধু আর লাইফস্টাইল চেঞ্জ করে কাজ হয় না, তখন আমরা ওষুধ দিতে বাধ্য হই। কিছুদিন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। মেন সমস্যা যেটা হয়, ডিম তৈরিতে সমস্যা, ডিম ম্যাচিওরেশন যেটা বলছি তাতে সমস্যা, এবং ডিম সময়ে ফাটে না বা ওভিউলেশন হয় না। মেন সমস্যা এটাই। খারাপ অসুখ কিছু নয়, কিন্তু পিরিয়ড জনিত প্রবলেম এবং তার সাথে বাচ্চা আসছে না, এই নিয়েই অনেকে আমাদের কাছে আসে।
একদমই। তবে পিসিওডি মানে কি বন্ধ্যাত্ব? পিসিওডি মানে বন্ধ্যাত্ব নয়, পিসিওডিরও অনেক রকম রয়েছে। যাদের অল্প শুরুতে ধরা পড়ছে তাদের হয়তো লাইফস্টাইল চেঞ্জ করেই নিজের থেকে বাচ্চা চলে আসে। খালি আমরা লাইফস্টাইল অ্যাডভাইস দিয়ে চেষ্টা করতে বলি নিয়মিত। কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি অনেক কম বয়স থেকে কিন্তু পিসিওডি সংক্রমণটা ছড়াচ্ছে, অনেকের মধ্যে দেখা যাচ্ছে এই প্রবণতাটা। সেক্ষেত্রে কি ভীত হওয়ার কোনো চান্স আছে নাকি এই বিষয়ে যদি আমরা ট্রিটমেন্ট চালাই? তো কিন্তু ট্রিটমেন্টটা আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আসতে হবে। হ্যাঁ, এবং শুরুতেই ওষুধপত্র দিয়ে, অনেক সময় খালি ডিম বেরোচ্ছে না সেটা ওষুধ দিয়েই ডিম ঠিক করা যায়, এবং নিজেরা চেষ্টা করি, হয়তো একবারেই হবে না কিন্তু 6-7 মাস চেষ্টা করে চলে আসে। যখন জিনিসটা সিভিয়ার হয়ে যায় তখন আমাদেরও হাতের বাইরে চলে যায়, ওষুধ দিয়েও করা যায় না, বরং আইভিএফ পদ্ধতিতে যেতে হয়। তাতেও দেখা যায় যদি 20টা ডিম বেরোচ্ছে তাতে হয়তো 1-2টো আমরা ঠিকঠাক কোয়ালিটির ডিম পাচ্ছি। কোয়ালিটিটা একটা বিশাল কোয়েশ্চেন মার্ক থেকে যায় সেখানে। একেবারে। এবং আপনি যে লাইফস্টাইলের কথা বলছিলেন, সেই হিসেবে লাইফস্টাইলটা ঠিক কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত সেই বিষয়ে আমরা নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি রিয়া চক্রবর্তী বলছি। এক মিনিট। হ্যালো, হ্যাঁ শুনছি। আমি রিয়া চক্রবর্তী বলছি। হ্যাঁ মালদা বলুন। থেকে বলুন। বলছি আমার 50 হয়ে গেছে, পিরিয়ড তো আমার উঠে গেছে, কিন্তু মাঝখানে একবার প্রবলেম হয়েছিল। আমি ডাক্তারের কাছে জানতে চাই যে এটার জন্য কোনো মানে ভয় নেই তো, যে এখন মাঝে মাঝে হচ্ছে। আপনার বয়স বললেন 50, তাই তো? 50-এ দেখুন, পিরিয়ড একদিনে হঠাৎ করে বন্ধ হয় না, মাসিক উঠে যায় প্রকৃতির নিয়মে, সেটা ইররেগুলার হয়ে বন্ধ হয়। যদি টানা আপনার 1 বছর মাসিক বন্ধ থাকে, তারপর যদি আবার মাসিক দেখা দেয়, তখন কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ডক্টর, যে প্রশ্নটা উনি করলেন সেখান থেকে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই পিরিয়ড বন্ধ হওয়াটার কি নির্দিষ্ট কোনো সময় আছে, যে যেই নির্দিষ্ট সময়টাতে বন্ধ হলে কোনো চিন্তা থাকবে না? নির্দিষ্ট সময় বলতে অন্তত 45 বা 50-এর ওপর কিছুটা এটা মায়ের দিক থেকে আসে, জেনেটিক্যালি ডিটারমিন্ড আমরা যেটা বলি। কিন্তু হ্যাঁ, অনেকের ফ্যামিলিতেও দেখা যায়, পরিবারেও দেখা যায় যে 40-এর নিচে মাসিক উঠে যাচ্ছে। সেটাও নর্মালের মধ্যে প্রিম্যাচিওর মেনোপজ যেটা আমরা বলি। কিন্তু সেক্ষেত্রে শেষের দিকে যদি ওনার 35-এর পরে বাচ্চার চেষ্টা করে, তখন অবভিয়াসলি বাচ্চা আসবে না, কারণ কি ওনার ডিমের সংখ্যা কমে যাচ্ছে, ডিমের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, যেটা একজন মহিলার মোটামুটি 40-45-এর পরে হওয়ার কথা। একদমই। আমরা এখন রয়েছে ডক্টর অমৃতা চৌধুরীর সঙ্গে। এই অনুষ্ঠানে যদি আপনাদের কোনো রকম সমস্যা জানাতে হয়, স্ক্রিনে নাম্বারে একবার কল করে নিন এবং ডক্টরের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে যাবেন। ডক্টর, আমরা যেদিকে নজর রেখেছিলাম লাইফস্টাইল, অর্থাৎ আপনি যেমন বলছিলেন যে অনিয়মিত জীবনযাপনের জন্য এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, সেখানে লাইফস্টাইলটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত? প্রথম কথা হচ্ছে ডায়েট, খাওয়া দাওয়া, যেটা একটু পুষ্টিকর, হেলদি বলতে প্রচুর জাঙ্ক ফুড আমরা খাই, ছাঁকা তেলে ভাজা জিনিস আমরা বলি, যতটা কম খাওয়া যায়, এবং ময়দার জিনিস যতটা হোক কম খাওয়া যায়, প্রোটিন জাতীয় খাবার বেশি, ফলমূল তো ছোটবেলায় এখন বাচ্চারা খায়ও না, বয়সকালেও কতটা কি লোকজন খায় আমার সন্দেহ রয়েছে। সেইটা একটা মেন হচ্ছে একটা হেলদি ডায়েট ফলো করা, এবং তার থেকেও বেশি দরকারি হচ্ছে। এক মিনিট, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরো একজন রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি আশ্রী চক্রবর্তী বলছি দাদাজিখান থেকে। বলুন। আমার যখন পিরিয়ড হয় পেটে কোমরে পর্যন্ত ব্যথা হয়, তার জন্য কি কোনো সলিউশন আছে? পেটে কোমরে যন্ত্রণা সেটা কতটা, মানে 1-2 দিন দেখুন হালকা যন্ত্রণা, জরায়ু ক্র্যাম্প করে। হ্যাঁ, যদি বেশি হয় আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, বেসিক কিছু আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি, যে কোনো অন্য কোনো সমস্যার জন্য ঠিকঠাক জরায়ু হয়তো রক্তটা বার করতে পারছে না, যার জন্য ব্যথা হচ্ছে। হ্যাঁ, যেরকম হার্ট আমাদের পাম্প করে, জরায়ুও পাম্প করছে, সেইটা ঠিকঠাক না হলে কোনো মানে অসুবিধা আছে কিনা সেটা সব সময় দেখে নেওয়া উচিত, এটা বেশি দিন ফেলে রাখবেন না। বেশ, আমরা যে লাইফস্টাইল নিয়ে কথা বলছিলাম সেদিকটা কন্টিনিউ করব।
আপনি বলছিলেন যে খাবার দাবারের উপর বিশেষ করে নজর দেওয়া উচিত, কিন্তু বেশি দরকার হচ্ছে একটু এক্সারসাইজ বা আর কিছু না হোক হাঁটা চলা, যেটা ব্রিস্ক ওয়াকিং আমরা বলি, আধ ঘন্টা ঘাম ছড়ানোর মতো হাঁটা। এটা ওষুধের মতো বা খাওয়া দাওয়ার মতোই প্রত্যেকের, ছোটবেলা হোক বয়সকাল হোক, এটা কিন্তু যদি সবাই করে, সেক্ষেত্রে আমি বলছি না জিমে যেতে হবে বা সময় বার করে আলাদা করে দৌড়াতে হবে, করতে হবে, একটু হাঁটলেই নিয়মিত আপনার এই বন্ধ্যাত্ব এইসব সমস্যাগুলো বা পিসিও সমস্যা, আরো এন্ডোমেট্রিওসিস ইত্যাদি আরো কিছু রোগ রয়েছে যেগুলো অনেকটা কম হয়ে যায়। একদমই। এবং আমরা আজকে কথা বলছি যেহেতু বন্ধ্যাত্ব নিয়ে, সেখানে বন্ধ্যাত্ব মানেই কি টেস্ট টিউব বেবি? হ্যাঁ, টেস্ট টিউব বেবি হচ্ছে বন্ধ্যাত্বর আলটিমেট চিকিৎসা আমরা বলি, এরপরে আর কোনো কথা হয় না। তার আগে প্রথমে হচ্ছে ছোটখাটো হয়তো কোনো হরমোনের সমস্যা, সিম্পল একটা থাইরয়েড বাড়লেও লোকের প্রেগন্যান্সি আসতে সমস্যা হয়, তো সেইগুলো আগে দেখা যে সমস্যাটা কোথায়, মূল সমস্যাটা কোথায়, কিছু টেস্টপত্র করে, হয়তো নিজেরা ঠিক টাইমে মেলামেশা করছে না তার জন্য আসছে না, সেটাও অনেকে জানে না, তো জাস্ট সেইটা করে হয়তো শুরুর দিকে অল্প ওষুধপত্র লাগছে। যাদের হয়তো স্বামীর একটু শুক্রাণু খারাপ রয়েছে বা মেলামেশা করতে সমস্যা, সেখানে আইইউআই পদ্ধতি বলে আরেকটা পদ্ধতি, যেখানে স্বামীর ভালো শুক্রাণু বেছে যখন ডিম ফাটানোর সময় আসছে ওভিউলেশনের টাইমে আমরা শুক্রাণুটা দিই, সংরক্ষণ করে রাখা। সংরক্ষণ না, এটা হচ্ছে শুক্রাণু, স্বামীর শুক্রাণুটা মহিলার শরীরে পুশ করছি। আচ্ছা, আইভিএফ এ আমরা ভ্রূণ, রেডিমেড ভ্রূণটা পুশ করছি। এখানে হচ্ছে নিজের থেকেই প্রেগন্যান্সি আসার মতো, হয়তো স্বামীর ঠিকঠাক শুক্রাণু পৌঁছাচ্ছে না, সেটাকে আইইউআই বা ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন বলে। আচ্ছা, আইভিএফ হচ্ছে আপনার টেস্ট টিউব বেবি, যেটাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানে বাইরে আমরা ল্যাবেতে স্বামীর শুক্রাণু, ওয়াইফের ডিম্বাণু নিয়ে ভ্রূণ তৈরি করছি, সেই ভ্রূণটা দিচ্ছি, মানে সেখানে অনেক ফ্যাক্টর বাইপাস করা যায়। সেটা আলটিমেট যখন আর কোনো চিকিৎসা কাজে হচ্ছে না, কোনো ওষুধপত্র বা আইইউআই কোনো কাজ হচ্ছে না, তখন ওটা আমাদের কাছেও আলটিমেট। একদম। আরেকটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে ডিম্বাণু সংরক্ষণের যে পদ্ধতিটা, সেটা কারা ফলো করবে? হ্যাঁ, ডিম্বাণু সংরক্ষণ এখন অনেকেই ফলো করছে, এটাকে এগ ফ্রিজিং বা এগ প্রিজার্ভেশন বলা হয়। একদম। মেন হচ্ছে অনেকেই এখন দেরি করে বিয়ে করছে, দেরি করে বাচ্চা নিতে চাইছে বা কেরিয়ার জনিত কারণে, এবং বায়োলজিক্যাল ক্লক বলে যে ব্যাপারটা থাকে, সেটা মেয়েদের 30-এর পরেই খুব দ্রুত ডিমের সংখ্যা কমতে থাকে, ডিমের কোয়ালিটি খারাপ হতে থাকে। তো কম বয়সের মহিলা যদি প্ল্যান করে থাকে যে দেরি করে আমরা বাচ্চা নেব, কোনো তার প্রেশার নেই, আপনি আপনার ডিম্বাণু সংরক্ষণ করে আইভিএফ পদ্ধতিতে আমরা ভ্রূণটাকে বার করি। এখানে হচ্ছে আপনার ডিম বার করে ডিমটা একবারে ফ্রিজ করে রেখে দেওয়া যাবে। যখন আপনি বাচ্চা নিতে মানসিকভাবে প্রস্তুত হবেন, হয়তো তখন নিজের থেকে বাচ্চা আসছে না, দেখা গেল ডিমের সংখ্যা আপনার শেষ হয়ে গেছে বা কোয়ালিটি খারাপ, আপনি নিজের ডিম্বাণু তখন সেই ডিম্বাণু নিয়ে ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণ আপনার গর্ভে দেবেন। একেবারে। কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এই ধরনের পদ্ধতি ফলো করছে না সাম্প্রতিককালে, কিন্তু সেক্ষেত্রে যদি কেউ চায় যে 30-এর পরে প্রেগন্যান্সির বিষয়টা তারা মাথায় আনবে, সেক্ষেত্রে কি 30-এর পরে প্রেগন্যান্ট হওয়াটা কি স্বাভাবিক বা তার হেলথের জন্য ভালো? 30-এর পরে অনেকেই প্রেগন্যান্ট হন, প্রেগন্যান্সি 40-এর পরে অনেক রকম সমস্যা হয়, তার আগে খুব একটা মহিলার শরীরে খুব সমস্যা হয় না। যেটা সমস্যা হয় মিসক্যারেজের চান্স বাড়ে বা ডিমের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ায়, তার জন্য আমরা বলি যে 30-এর আগে, বই যেটা বলছে 30-এর আগে যদি আপনি প্রেগন্যান্সি কমপ্লিট করেন, সেটা অনেক স্মুথলি নর্মাল ডেলিভারি ইত্যাদি সমস্যা হয় না। 30-এর পরে যদি আপনি ভেবে থাকেন যে বিশেষ করে 35-এর পরে দেরি করবেন, তাহলে অবশ্যই একবার ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করবেন এই ডিম্বাণু সংরক্ষণের ব্যাপারে। একদমই। এবং আমরা এতক্ষণ জানলাম যে মহিলাদের লাইফস্টাইল, মহিলাদের সবকিছু সম্পর্কে। পুরুষদের ক্ষেত্রে এই বন্ধ্যাত্বতে লাইফস্টাইলটাকে কিভাবে লিড করা উচিত? পুরুষদের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর খুব কাজ করে। এক হচ্ছে স্ট্রেস, তারা অফিস জনিত বা যাই হোক সংসারের কাজ বেশিরভাগ ক্ষেত্রে পুরুষই আমাদের এখনো সমাজে চালায়, তাদের একটা স্ট্রেস থাকে। অনেকে যারা খুব রোদে কাজ করে তাদের দেখা গেছে শুক্রাণু খুব খারাপ হয়, হ্যাঁ, অতিরিক্ত গরমে কাজ করছে। আরেকটা হচ্ছে পুরুষ মাত্রই এখনো আমাদের, বিশেষ করে আমাদের দেশে, স্মোকিং বা সিগারেট খাওয়া বা কোনো রকম নেশা, সেগুলো পুরুষদের মধ্যেই বেশি দেখা যায় এবং সেগুলো শুক্রাণুর পক্ষে খুবই ক্ষতিকর। একদম। সেক্ষেত্রে ডক্টর কি বলতে চায়, অর্থাৎ আপনারা কি সাজেশন দেন তাদের জন্য? হ্যাঁ, এখন যেটা আপনি বলবেন যে সবাই যারা সিগারেট খাচ্ছে সবার কি আর লাং ক্যান্সার হচ্ছে, এখানেও তাই। যারাই নেশা করছে তাদেরই যে বন্ধ্যাত্ব সমস্যা তা নয়, কিন্তু ওই 6 মাস 1 বছর পরে যদি আপনার বিশেষজ্ঞর কাছে গিয়ে ধরা পড়ে যে আপনার শুক্রাণু খারাপ এবং ওই কারণেই বাচ্চা আসছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি এই নেশা যতটা সম্ভব কম করা যায়, যতটা স্ট্রেস কম করা যায়, হ্যাঁ, ওদের ক্ষেত্রেও হেলদি লাইফস্টাইল, হাঁটা চলা, হেলদি ডায়েট, সেইগুলো ফলো করতে হবে।
একদমই আমাদের সঙ্গে রয়েছেন অমৃতা চৌধুরী এবং আমাদের সঙ্গে টেলিফোন লাইনেও একজন রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন অমৃতা চৌধুরী ডক্টর, এবং আমরা এখন আজকের এই অনুষ্ঠানে কিন্তু আলোচনা করছি বন্ধ্যাত্ব নিয়ে, এবং ফার্টিলিটি আইভিএফ কনসালটেন্ট তিনি, এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেই বিষয়ে সরাসরি জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিন। এবং ডক্টর, আমরা দেখছিলাম যে বন্ধ্যাত্ব, সেক্ষেত্রে বিভিন্ন কারণ সম্বন্ধে আমরা জানলাম, আমরা জানবো আরো কারণগুলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরো একজন রয়েছে। নমস্কার। নমস্কার। হুম, বলুন। হ্যাঁ, বলছি আমি সোম্পা বলছি, কলকাতা থেকে বলছি। বলুন। বলছি যে এরকম আমার পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর হুম হুম তারপরে এরকম পেটে একটা হার্নিয়ার মতো হয়েছিল, হুম সেটা আবার একটা অপারেশন হয়েছে। ওটা মাঝে মাঝে আবার ওটা পিরিয়ডটা আমার হয়। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা এখন কি? এই মাঝে মাঝে যে যেটা হচ্ছে সেইটার জন্য আমি একটু জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, হার্নিয়া রিলেটেড সমস্যা যেগুলো, সেগুলো অ্যাকচুয়ালি সার্জারির যে ডাক্তারবাবুরা তারা দেখেন। তো সেক্ষেত্রে আপনি ভালো কোনো সার্জারির ডাক্তারবাবুকে দেখাতে হবে। তবে ডক্টর, উনি বললেন যে ওনার সার্জারি হয়েছে, এরপরেও এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, এটার কি কারণ হতে পারে? ওনার সমস্যা যেটা বলছে হার্নিয়ার জন্য, হার্নিয়ার সমস্যাটা হয় একটা অপারেশনের পরে ওই দেয়ালটা ল্যাক্স, মানে মাসেল গুলো লুজ হয়ে যায়, তার জন্য ভেতরে আমাদের যে যত অর্গান রয়েছে সেগুলো ঠেলা দিয়ে বেরোনোর চেষ্টা করে। সেটা মাসেল উইকনেসের, মানে আমাদের পেটের দেয়ালটা উইক হয়ে গেছে তার জন্য। তো সেখানে কোনো হয়তো মেশ যেটা বলে বসাতে হয়, সেটা আমি অতটা সরগর নই, সেগুলো কিন্তু সার্জারি ডাক্তারবাবুর কাছে যেতে হবে। একদমই। তবে আপনার মতে এই বিষয়টা, অর্থাৎ হার্নিয়া বিষয়টা কি কিউরেবল নয়? কিউরেবল, কিন্তু সেটা অনেক সময় আরেকটা অপারেশন লাগে, এবং অন্যান্য চিকিৎসা রয়েছে, সেটা ওরাই বলতে পারবে কতটা হার্নিয়া কতটা বাড়ছে কতটা বেরোচ্ছে তার উপরে। তাহলে বলা যায় যে এই কারণে এই সমস্যাগুলো ফেস করতে হতে পারে হার্নিয়ার ক্ষেত্রে। আর আমরা নজর রাখছিলাম যেদিকে, আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে বন্ধ্যাত্ব বিষয়টা কোনোভাবে কি জিনগত কারণ থেকে হতে পারে? জিনগত কারণে অনেকের হয়, যেমনি যাদের মাসিক অনেক তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আমরা এরকমও পেয়েছি যে 25 বছর বয়সে তার মাসিক উঠে গেছে এবং ডিম্বাণু টেস্ট করে দেখছি ডিম্বাণু কিছু নেই, ডিম্বাণুর ঘর নেই, সেটা পুরোপুরি জেনেটিক্যালি ডিটারমিন্ড। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট? এক্ষেত্রে ট্রিটমেন্ট বলতে আপনাকে টেস্ট টিউব বেবি নিতে হবে। ডিম শেষ হয়ে গেলে ডিম তৈরি করার কোনো উপায় থাকে না, সেক্ষেত্রে দাতার ডিম্বাণু নিতে হবে। যেমনি রক্ত শেষ হয়ে গেলে, রক্ত কমে গেলে আমরা দাতার থেকে রক্ত নিই, সেরকম এগ ব্যাংক, স্পার্ম ব্যাংক রয়েছে, সেরকম ডিম্বাণুর ব্যাংক থেকে আমরা ডিম্বাণু নিয়ে, যে স্বামী তার শুক্রাণু নিচ্ছি, দাতার ডিম্বাণু স্বামীর শুক্রাণু দিয়ে ভ্রূণ তৈরি হচ্ছে, এবং যে মহিলা তার গর্ভেই রাখা হচ্ছে তিনিই মা হচ্ছেন। একেবারে। এবং আপনি বললেন যে খুব তাড়াতাড়ি যাদের পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই সমস্যা হবে, কিন্তু যাদের এই জেনেটিক্যালি যাদের বন্ধ্যাত্বটা রয়েছে একেবারে শুরু থেকে, সেক্ষেত্রেও টেস্ট টিউবই একমাত্র ভরসা। সেক্ষেত্রে কি আমরা জেনেটিক্যালি কি পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই দেখতে পারি এই সমস্যাটা? দুদিকেই দেখা যায়, অনেক কিছুই জেনেটিক্যালি ডিটারমিন। যাদের দেখা গেছে যে বাড়িতে হয়তো তার দিদির সমস্যা বা দাদার সমস্যা ছিল বাচ্চা হতে, তারও দেখা গেছে সেই রকম সমস্যা। কারণ কিছু জেনেটিক, যেটা ডিএনএ গত মিউটেশন ইত্যাদি, অত ডিটেলসে গেলে হয়তো এখন সময় পাবো না, কিন্তু সেগুলো ফ্যামিলিতে রান করে। এবং আপনি বললেন যে এই বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিন্তু থাইরয়েডটাও একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে থাইরয়েডটাকে কিভাবে আমি একই লেভেলে রাখবো বা কিভাবে ট্রিটমেন্টটা চালাবো? কিছু জিনিস যেমনি আপনার হিমোগ্লোবিন লেভেল, থাইরয়েড লেভেল, সুগার লেভেল, এগুলো কিন্তু নিয়মিত একটা টেস্টের মধ্যে অন্তত বছরে একবার, আপনার যদি বয়স কমও থাকে, অন্তত এই ফার্টিলিটির চিকিৎসকরা বলবে যে নিয়মিত টেস্ট করতে, যদি বাচ্চা আপনার আর নেয়ার ব্যাপার থাকে বা ইচ্ছা রয়েছে। কারণ এগুলো খুব কমন কজ, যেগুলো আমরা দেখতে পাই না, ওভারলুক করে, যে আমরা বড় বড় কারণ খুঁজি, কিন্তু দেখা গেছে থাইরয়েড একটু বেশি, 6 মাস ওষুধ খেলে নিজের থেকে বাচ্চা চলে এলো, এরকম প্রচুর আমরা পাই। একেবারে। কিন্তু ব্যস্ততাময় জীবনে তো সব সময় এই টেস্টগুলো করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কোনোভাবে কি, কোনো সিমটমস থেকে কি আমরা জানতে পারি যে কোলেস্টেরল বা থাইরয়েড কোনোভাবে আমাদের আপ ডাউন করছে? হ্যাঁ, থাইরয়েডের অনেক লেভেল বাড়লে কমলে তখন আমরা সিমটম দেখতে পাই, যেমনি
বন্ধাত্বের জন্য যেটা হাইপোথাইরয়েডিজম আমরা বলি, যে থাইরয়েড হরমোন সেভাবে সিক্রিট করতে পারছে না, সেখানে ধীরে ধীরে একটু ওজন বেড়ে যায়, একটু আপনার প্রচন্ড ঠান্ডা লাগবে অল্পতেই, হ্যাঁ হাত পা ফুলে যাচ্ছে, খুব আপনি ঝিমিয়ে পড়ছেন, তখন অবশ্যই ডাক্তারবাবু, অন্তত মেডিসিনের কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত, যে কেন হচ্ছে সেই কারণগুলো খোঁজার জন্য। একদমই। এবং এই কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন প্রশ্ন করেছিলেন যে তার পিরিয়ডিক ক্র্যাম্প বা পেন যেটা হয়, সেক্ষেত্রে এই পেন বা ক্র্যাম্পটা কি কোনোভাবে প্রভাব ফেলে বন্ধাত্বতে? হ্যাঁ, প্রভাব ফেলে, কারণ অনেক ক্ষেত্রেই যখন আমরা আলট্রাসোনোগ্রাফি করি পেনটা এত বেশি কেন হচ্ছে খোঁজার জন্য, তখন দেখা যায় যে জরায়ুতে কোনো টিউমার, যেটা খারাপ টিউমার নয় কিন্তু হরমোনের প্রবলেমের জন্য, যেটা ফাইব্রয়েড, সেটাও সবাই শুনে থাকবে, এবং ওভারিতে কোনো সিস্ট খুব বড় হয়ে গেলে সেক্ষেত্রে ডিম তৈরি করতে দিচ্ছে না, বা ফাইব্রয়েড ইত্যাদি হলে বাচ্চাটা বসতে দিচ্ছে না, সেগুলো সবসময় বন্ধাত্বর একটা বড় কারণ। একদমই। আর আমরা যদি দেখি যে ওভারিতে সিস্ট বা টিউমার আপনি যেটা বলছেন, সেক্ষেত্রে কি বন্ধাত্ব অনিবার্য নাকি সার্জারির পরে কোনোভাবে চান্স থাকে? সার্জারির পরে অনেকে নিজের থেকেও প্রেগন্যান্ট হন, বা অনেক ক্ষেত্রে তারপরে হয়তো আইভিএফ এও চান্সটা বাড়ে, কিন্তু আমি যদি একটা আইভিএফ পদ্ধতিতে যাই এবং একটা ফাইব্রয়েড যুক্ত জরায়ুতে সেই ভ্রূণ দিই, তার টেকার চান্স অনেকটাই কমে যায়। একদমই তাই। আমরা বর্তমান সময় এবং পরবর্তীতেও কিন্তু দেখছি এই বন্ধাত্ব নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে, নানা রকম জল্পনা তৈরি হচ্ছে। তবে ব্যস্ততাময় জীবনেও কিন্তু আমরা অনিয়মিত জীবনযাপন করে ফেলছি, মহিলা পুরুষ উভয়ে, এবং সেক্ষেত্রে যে প্রশ্নগুলি ছিল সেগুলি কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করছি। এবং আপনারাও যদি আপনাদের সমস্যা জানাতে চান ডক্টরকে, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। ডক্টর, এই বিষয়ে আরো বেশ কিছু একটু ডিটেইলসে জানতে চাইবো যে ফার্টিলিটি সম্পর্কে আপনাদের ট্রিটমেন্টটা কিভাবে চলে, বা কি কি ধরনের সমস্যা নিয়ে পেশেন্ট আপনার কাছে আসে? মেন তো আমাদের কাছে সমস্যা নিয়ে আসে যে চেষ্টা করছি, বাচ্চা হচ্ছে না, আমার পিরিয়ড নিয়মিত হচ্ছে, আমরা নিয়মিত মেলামেশা করছি, সবই হচ্ছে না। তখন আমরা কিছু বেসিক টেস্ট, মানে মেয়েদের ডিম্বাণুর কি অবস্থা, সেটা তো ডিম্বাণু হাতে পাওয়া যায় না, আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করেই দেখতে হয়। কিছু হরমোন টেস্ট করলাম, আলট্রাসোনোগ্রাফি একটা বেসিক করে দেখলাম যে ডিমের সংখ্যা কিরকম, জরায়ু কিরকম রয়েছে। তারপরেও যদি সব ঠিক থাকে, যেটা ফ্যালোপিয়ান টিউব বলা হয়, যেখান দিয়ে ডিম্বাণু ঢুকছে এবং শুক্রাণুর মিলন হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে, সেটা খোলা আছে কিনা সেইটা দেখা যায়, সেটা কিছু টেস্ট রয়েছে সেটা দেখার জন্য। এবং পুরুষদের তো টেস্ট করা সুবিধে, তারা স্যাম্পল দিচ্ছেন, শুক্রাণু পরীক্ষা করে দেখা হচ্ছে, তারপরে দেখা হচ্ছে যদি কারুর কোনো সমস্যা বেরোয় তখন সেইটা নিয়ে টেস্ট করা হচ্ছে, সেটা নিয়ে চিকিৎসা করা হচ্ছে। যদি দেখা যায় যে তাতেও কোনো সমস্যা নেই, আমরা শুরুতে ওষুধপত্র দিয়ে বলি যে এতদিন চেষ্টা করুন, দেখি যে রেগুলার সোনোগ্রাফি করে যে ডিম বাড়ছে কিনা। এবং তারপরেও যদি 6-7 মাস পরে সেটাকে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির আন্ডারে ফেলে দেওয়া হয়, তারপরে আইভিএফ এর দিকেই এগোতে বলি, কারণ মানুষ কতদিন ওয়েট করবে, একটা ধৈর্যেরও ব্যাপার রয়েছে। তখন অনেক কিছু হিডেন ফ্যাক্টর বেরিয়ে আসে, লুকোনো জিনিস, যেটা আমাদের সামনে চোখে পড়ছে না। যখন ডিম্বাণু বার করছি, কম বয়সের মহিলা, রেগুলার পিরিয়ড হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যা ডিম বেরোলো তাই দিয়ে কোনো বাচ্চাই তৈরি করতে পারলো না, এতটাই খারাপ কোয়ালিটি, এতটাই খারাপ থাকে, সেক্ষেত্রে তার কোনো রকম চান্স থাকে না। কোনো রকম চান্স মানে সেক্ষেত্রে কোনো পদ্ধতি আমরা হয়তো ওষুধপত্র দিলাম, আরেকবার হয়তো আইভিএফ এ গিয়ে অনেকের ক্ষেত্রে তাতে ইমপ্রুভ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তখন দাতার ডিম্বাণুতে যেতে হয়। একদমই তাই। এবং আমরা আজকে ফার্টিলিটি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আলোচনা করলাম, বিভিন্ন প্রশ্নের আলোচনা আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি, এবং আমাদের হাতে আজ সময় খুবই কম। আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, এবং এই বিষয়ে আমরা ডিটেলসে জানছি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করছি ডক্টর অমৃতা চৌধুরীকে সঙ্গে নিয়ে। ডক্টর, আমাদের হাতে ভীষণই সময় কম, এবং সেক্ষেত্রে এই বন্ধাত্ব, পিসিওডি, সিস্ট, এগুলো নিয়ে আপনার সোশ্যাল মেসেজ কি আজকের? সোশ্যাল মেসেজ সব থেকে বড় হচ্ছে নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করুন। বারবার এটা আমরা স্ট্রেস করি, কারণ কি আমাদের জন্য কাজটা খুব কঠিন হয়ে যায়, এবং আপনারা যদি একটু হেলদি খাওয়া দাওয়া, একটু রেগুলার চলাফেরা করা, এবং যতটা সম্ভব স্মোকিং ইত্যাদি কম করা, এবং টাইমে ডাক্তারবাবুর কাছে আসা। হ্যাঁ, আপনি 10 বছর চেষ্টা করে 40 বছর বয়সে এসে আমাদেরকে বলছেন যে আমার বাচ্চা হচ্ছে না, তখন আমাদের জন্য কাজটা খুব কঠিন হয়ে যায়। তো আপনি যখন চেষ্টা করা শুরু করছেন, 1 বছরের মধ্যে কি 35 বছর পেরিয়ে গেলে 6 মাসের মধ্যে যদি বাচ্চা না আসে, অবশ্যই এসে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন যারা বন্ধাত্ব নিয়ে চিকিৎসা করছেন।
একদমই তাই। এবং বন্ধ্যাত্বটা যখন এখন খুব চর্চিত একটু বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মহিলা এবং পুরুষকে এই বন্ধ্যাত্ব নিয়ে, সেক্ষেত্রে কিন্তু শুরু থেকে ট্রিটমেন্ট করা উচিত, যেটা আমরা আজ ডক্টরের সঙ্গে আলোচনা করে বোঝা গেল। এবং এই বিষয়ে ডক্টর সোশ্যাল মেসেজও দিলেন আপনাদের। এবং সেক্ষেত্রে বলাই যায় যে নিয়মিত জীবনযাপন করতে হবে, খাদ্যাভ্যাসে বদল আনতে হবে এবং নিয়মিত একটু ওয়ার্কআউট, সামান্য হাঁটাচলা তো করতেই হবে। এবং সেই সঙ্গে পুরুষদের ক্ষেত্রে স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক এইগুলো অনেকটা কমাতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু যখনই পিরিয়ডিক কোনো রকম প্রবলেম দেখা দেবে, অবশ্যই ডক্টর কনসাল্ট করতে হবে শুরু থেকে। যদি বেশি দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বন্ধ্যাত্বটা ধীরে ধীরে অনিবার্যর দিকে এগিয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে ডক্টর যেটা বলছেন যে শুধুমাত্র কিন্তু পিসিওডি বা সিস্ট মানে বন্ধ্যাত্ব এমনটা নয়। সেক্ষেত্রে যদি বন্ধ্যাত্বের কোনো রকম প্রবণতা থাকে, সেখানে কিন্তু অনেক ধরনের পদ্ধতি এই বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে এবং সেই পদ্ধতিগুলো ফলো করলে আপনারাও হয়তো এই বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জীবনযাপনের দিকে নজর দিতে হবে আপনাদের। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমাদের হাতে আজকের মতো কিন্তু বেশি সময় নেই। এবং এই বন্ধ্যাত্ব সম্পর্কে আমরা ইন ডিটেইলস জানার চেষ্টা করছি, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি ডক্টরকে সঙ্গে নিয়ে। এবং এই বন্ধ্যাত্ব সম্পর্কে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তরও দিলাম আজকের এই অনুষ্ঠানে। আমরা দেখলাম যে বিভিন্নভাবে কিন্তু যদি নিজেকে ঠিকভাবে ঠিক ওয়েতে চালানো করা যায়, তবে কিন্তু পিসিওডি থেকে বা পিসিওএস থেকে মুক্তি পাওয়া যায়। খুব কম বয়স থেকে যদিও এই সমস্যার সম্মুখীন হচ্ছে বিভিন্ন মহিলারা, এবং বেশি বয়সে গিয়েও কিন্তু নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে, যেগুলো আমাদের সঙ্গে অনেকে প্রশ্নও রাখলেন। সেই প্রশ্নগুলির উত্তরেই কিন্তু দেখা যাচ্ছে যে শুধু কম বয়স নেই, বেশি বয়সের দিকেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে, যে ক্ষেত্রে বন্ধ্যাত্বের দিকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন পরিবার, বিভিন্ন মহিলা এবং পুরুষ। আজকের মতো আমাদের হাতে একেবারেই সময় নেই, আর এখানেই শেষ করছি আমাদের হ্যালো ডাক্তারবাবু।